ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ক্লাস ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা এই সমস্ত নাম্বার সম্পর্কে বিষয় নিয়ে, অর্থাৎ নাম্বার সিস্টেম নিয়ে খুব তাড়াতাড়ি শর্টে একটা নাম্বার নিয়ে একটা ডিভিশন। যারা পড়াশোনা করে নাম্বার নিয়ে খুব একটা শর্ট কোশ্চেন লাগে বা বড় অঙ্কের ক্ষেত্রে একটু বোঝার ক্ষেত্রে নাম্বার সম্পর্কে ধারণা থাকলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। দেখো তোমরা নাম্বার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা কি বলা হচ্ছে? নাম্বার, অর্থাৎ সংখ্যাও বলা হচ্ছে বা ডিজিট বা অঙ্ক বলা হচ্ছে। অঙ্ক বলতে কিন্তু অঙ্ক বিষয় না, অঙ্ক একটা প্রচলিত কথা আমাদের, অঙ্ক বই বা অঙ্ক, কিন্তু অঙ্ক বলতে 10খানা অঙ্ক বোঝানো হয়। অর্থাৎ কটি অঙ্ক, অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, কটি অঙ্ক? 10টি অঙ্ক। সবচেয়ে ছোট অঙ্ক কত? 0। সবচেয়ে বড় অঙ্ক কত? 9। অর্থাৎ সবচেয়ে বড় ডিজিট 9। এবার এই অঙ্কগুলো নিয়ে কি তৈরি হয়? নাম্বার তৈরি হয় বা সংখ্যা তৈরি হয়। সংখ্যা যেমন 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা খুব তাড়াতাড়ি লিখে দিতে পারবা। যে কোনো সংখ্যায় আমরা এটা জানি, জাস্ট একবার একটু জেনে নেওয়া, বা যারা অনেক সময় জানো না, তোমরা মনে করো 3 অঙ্কের একটা সংখ্যা লিখলে 362। এই 3 অঙ্কের সংখ্যায় কতগুলো ডিজিট আছে? 3খানা। অর্থাৎ ডিজিট মানে অঙ্ক। কতগুলো অঙ্ক আছে? 3খানা অঙ্ক আছে। এই 3-এর দু রকম মান থাকে। 3 অঙ্কের সংখ্যায় 3-এর দুটো মান। কি কি মান? একটা স্থানীয় মান, একটা পরম মান। পরম মান বলতে শুধু 3কে বোঝানো হয়, স্থানীয় মান বলতে তোমার 300, অর্থাৎ 3-এর পরে যতগুলো শূন্য থাকবে সেটাকে বোঝানো হয়। এটা তোমরা জানো। এর পরের নাম্বার সম্পর্কে কতগুলো সেট, অর্থাৎ নাম্বারের বান্ডিল, এগুলো একটু তোমরা একটু জানো, তবুও আর একবার একটু শিখে রাখো। সবসময় একটু মাথায় রাখলে পরে অঙ্ক করতে সুবিধা হয়। যেমন 1, 2, 3, এবার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবচেয়ে আনলিমিটেড যত বড় খুশি একটা সেট ব্র্যাকেটের সেট তৈরি করা হলো। এই সেটকে কি বলা হচ্ছে? এই সেটকে বলা হলো স্বাভাবিক সংখ্যার সেট। একে ইংরেজি কি দিয়ে? এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কি বললাম? এই সেটকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। আর একটা সেট লিখি, জাস্ট এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে শূন্যটাকে একটু অ্যাড করে দেওয়া হলো, আর কিছুই না। 0, 1, 2, 3, 4, 5 এই যে সেট, এর সঙ্গে দেখে পার্থক্যটা কি? শুধু শূন্য একটা বেশি আসে। 5, 6, 7, 8, 9, 10 এর শেষ নেই, কিন্তু এটাকে কি বলা হচ্ছে? অখণ্ড সংখ্যা বা ডাব্লু মানে হোল নাম্বার। এই সেটকে ডাব্লু অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এগুলো তোমাদের মানে মাথায় রাখতে হবে। অঙ্ক সাবজেক্ট বা ম্যাথামেটিক্স সাবজেক্ট পড়তে নিলে হোল নাম্বারের সেট 0 থেকে স্টার্ট, ন্যাচারাল নাম্বার সেট 1 থেকে স্টার্ট। তোমাদের মাঝে মাঝে যারা 9-10-এ পড়ো পরীক্ষায় দেখবো অনেক সময় বিভিন্ন ইউনিট টেস্টে অলরেডি এসেছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। বা এভাবে প্রশ্ন, শূন্য কি কোনো স্বাভাবিক সংখ্যা? শূন্য। শূন্য কোনো, দেখো স্বাভাবিক সংখ্যায় কোনো শূন্য বলে কিছু নেই। শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়, এটা আছে। এবার আরেকটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমাদের সবাই পূর্ণ সংখ্যা। 0, 1, 2, 3, এই তো 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো পূর্ণ সংখ্যা। বা এইদিকে -1, -2, -3 এগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দুরকম, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যটা কি? শূন্য ঋণাত্মকও পূর্ণ সংখ্যা নয়, ধনাত্মকও পূর্ণ সংখ্যা নয়। শূন্য শুধু একটি পূর্ণ সংখ্যা, এটা মনে রাখবে। এবার তোমার কি? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুরকম সংখ্যাকে বোঝানো হয়। এই যে স্বাভাবিক সংখ্যা শিখলে, অখণ্ড সংখ্যা শিখলে, পূর্ণ সংখ্যা শিখলে, সবাই মূলদ সংখ্যা। তার সঙ্গে কি? ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা। মনে করো 5/7, 9/11 এগুলো মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যা নয় কোনগুলো? মূলদ সংখ্যা যেগুলো নিচে, অর্থাৎ লব হর, উপরেটাকে লব, হর কখনো শূন্য হওয়া যাবে না। অর্থাৎ মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করতে হবে। q নট ইকাল টু শূন্য। q এর মান কিন্তু শূন্য হবে না, এটা কিন্তু মনে রাখবে। q বলতে কি? হরকে বোঝানো হয়, লব হর। মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? সবাই মূলদ সংখ্যা, তার সঙ্গে ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। শুধু কন্ডিশনটা কি? নিচে কখনো শূন্য হওয়া যাবে না। এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দিই, খুব মাঝে মাঝে পাওয়া যায়, সবসময় তো আর মাথায় থাকে না। তোমরাও সবসময় বই চোখে আসবে, কিন্তু হঠাৎ করে পরীক্ষায় প্রশ্ন আসবে 0/শূন্য, এর উত্তরটা কি? এর উত্তরটা কিন্তু হবে অসংজ্ঞাত। শূন্য দিয়ে কোনো কিছু
ভাগ করলে কি হয় অসংখ্যত, ঠিক একই রকম অসংখ্যত আনডিফাইন্ড এর অ্যান্সারটা হবে। 0 ডিভাইড 0 মানে আনডিফাইন্ড অ্যান্সার হবে। তোমরা ভালো করে সংখ্যাগুলো একটু পড়বে, মনে রাখবে, এবং অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। পরবর্তী ক্লাসগুলোতে আরো অনেক সংখ্যা রেখা সম্পর্কে, সংখ্যা লাইন সম্পর্কে, রুট টু রুট 5 সংখ্যা রেখায় কিভাবে অবস্থান করবে এগুলো বিষয় নিয়ে জানতে পারবে। এবার কি একটা মৌলিক সংখ্যা সেট গুলো তোমরা প্রাইম নাম্বার, ইংরেজিতে বলা হচ্ছে প্রাইম নাম্বার কি, যে সংখ্যাকে কোনো ভাঙা যায় না বা উৎপাদকে কোনো কিছুতে ভাগ করা যায় না। এটা শুরুটা 2 থেকে, 2, 3, 4, 5, 7 এইভাবে মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। এর সঙ্গে আরেকটা যেটা অ্যাড করছে সেটা হলো যমজ মৌলিক সংখ্যা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বইয়ে খুব একটু কমই লেখা থাকে, কিন্তু পরীক্ষায় ফট করে চলে আসে যে কোনো ইউনিট টেস্ট পরীক্ষায়। যমজ মৌলিক সংখ্যা মানে খুব সহজ ব্যাপার, যে দুটো মৌলিক সংখ্যা বিয়োগ করলে 2 হবে সেগুলো যমজ মৌলিক সংখ্যা। এখানে বলো কোন দুটো বিয়োগ করলে 2 হবে? 3 আর 5, 3, 5 এটা হলো যমজ মৌলিক সংখ্যা। আর কোন দুটো বিয়োগ করলে 2 হবে? 5, 7, 5, 7 এটা হলো যমজ মৌলিক সংখ্যা। এবার কি আরেক ধরনের সংখ্যা ক্রমিক সংখ্যা প্রশ্নের ক্ষেত্রে থাকে, কনজিকিউটিভ নাম্বার বলে দুটি ক্রমিক সংখ্যার যোগফল। এত মানে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? পরপর সংখ্যা। ধরো যে কোনো একটা সংখ্যা লিখলে তুমি, তার ক্রমিক সংখ্যা কি হবে? মনে করো তুমি 18 লিখলে, এর ক্রমিক সংখ্যা কি হবে? ঠিক তার পরের সংখ্যা 19 বা তার আগের সংখ্যাও হতে পারে, অর্থাৎ এক মাইনাস করলেও হবে 17। মনে করো এটা 38, এর ক্রমিক সংখ্যা কত হবে? 39 হতে পারে, 37 হতে পারে। তার আগের সংখ্যা ক্রমিক সংখ্যা, পরের সংখ্যা ক্রমিক সংখ্যা। আর বর্গ সংখ্যা তোমরা তো জানোই, যেগুলো স্কোয়ার করা হয়। 2 স্কোয়ার মানে কত? 2 গুণ 2 অর্থাৎ 4। 3 স্কোয়ার মানে 3 গুণ 3 অর্থাৎ 9 বর্গ সংখ্যা। এগুলো 4, 9, 4 গুণ 4 অর্থাৎ 16, 5 গুণ 5 25, 6 গুণ 6 36, 7 গুণ 7 49। এবার ডটের পরে বর্গ সংখ্যা তোমরা জানো, তবু আমার বলার উদ্দেশ্য বর্গ সংখ্যা তো অন্তত 20 পর্যন্ত তোমরা মুখস্থ রাখবে অবশ্যই। কারণ অঙ্ক করার ক্ষেত্রে, করণীর অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায়। এগুলো অঙ্ক করতে নিলে তোমাদের সুবিধা হবে। আর একটা লাস্ট যে সংখ্যাটা তোমাদের আমি বইগুলো দেখেছি, কিন্তু পরীক্ষায় অনেক সময় কাজে লাগে, বিভিন্ন পরীক্ষায় ত্রিভুজ সংখ্যা একটা সিরিজ দিয়ে থাকে শর্ট কোশ্চেন। এগুলো ত্রিভুজ সংখ্যা কোনটা? ত্রিভুজ সংখ্যাটা মনে করো ত্রিভুজ তৈরি করলে একটা সংখ্যা হবে, একটা ত্রিভুজ সংখ্যা ফার্স্ট, ঠিক আছে? এরপরে ত্রিভুজ সংখ্যা কত হতে পারে? একটা ডট, মনে করো একটা ত্রিভুজ তৈরি করা হলো, তাহলে কটা ডট হলো? ত্রিভুজ 3। এবার এই 3 না হলে এরপরে ত্রিভুজ তৈরি করতে নিলে কটা ডট লাগবে? নিচে দেখো, এই এই ডটের দুই পাশে দুটো একটা দিলাম, আবার এই ডটের দুপাশে, তাহলে কতগুলো হলো? 3 আর 3 এ 6। এরপরে একই রকম এটাকে ত্রিভুজটাকে নিয়ে আরেকটা লাইন বাড়াবো আমরা। আরেকটা লাইন বাড়াতে নিলে পরে আরো 4খানা ডট লাগবে, অর্থাৎ 10। এরপরে কত আসবে তোমরা করে দেখবা, 15 আসবে, তারপরে 21। এগুলো ত্রিভুজ সংখ্যা, জাস্ট 1, 3, 6, 10, 15, 21। এটা হলো ত্রিভুজ সংখ্যা। একটু মনে মনে রাখলে কি হবে, অনেক সময় যে সময় শর্ট কোশ্চেন গুলো আসবে, এগুলো কিছু কিছু বইয়ে দেওয়া আছে ত্রিভুজ সংখ্যা, সব বইয়ে দেওয়া নেই। কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা যে পরীক্ষার সময় বা অনেক স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষায় কোন সময় কোনটা দিয়ে দেবে ঠিক নেই। খুব এই বিষয়গুলো একটু জানলে পরবর্তী ক্লাসে তোমরা নাম্বার লাইন সম্পর্কে জানতে পারবে খুব ভালো মতন। রুট টু রুট থ্রি এগুলো নাম্বার লাইনে কিভাবে অবস্থান করে, 5, 6 বা ভগ্নাংশ সংখ্যাগুলো নাম্বার লাইন অর্থাৎ সংখ্যা রেখায় কিভাবে অবস্থান করে সেগুলো তোমরা শিখতে পারো পরবর্তীকালে। বর্গ সংখ্যা, ঘনমূল সংখ্যা, ভাগ প্রক্রিয়া, বর্গমূল, এগুলো তোমরা তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা দুটো নোটিফিকেশন পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।